তোমাদেরকে 2025 সালে বাংলার যে সাজেশনের থেকে কিছু গল্প থেকে তোমাদের আমি ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সার বলছি। তবে তোমরা সবই পড়বে, আমি তো তোমাদের বলে দিচ্ছি সাজেশন। তোমরা কিন্তু সবই পড়বে। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। আফ্রিকা গল্পে মানবতার মর্মবাণী কীভাবে ধ্বনিত হয়েছে? আফ্রিকা গল্পে আফ্রিকা যেন সমুদ্র থেকে যেন আফ্রিকার ভূখণ্ডকে পৃথক করে দিয়েছে। আফ্রিকা ভূখণ্ড যেন একটি পৃথক হিসেবে ধরা পড়েছে। কিন্তু এখানে বিভিন্ন মানুষরা, বিভিন্ন সাম্রাজ্যবাদী দল এই আফ্রিকাতে এসেছে, তাকে শোষণ ভক্ষণ করেছে, সেখানে সাম্রাজ্য বিস্তার করেছে। কিন্তু আফ্রিকা নীরবে নিঃসহায়ভাবে সকল অত্যাচার লাঞ্ছনা যেন ভোগ করেছে। এখানে আফ্রিকা যেন নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছে। সেখানে বিভিন্ন স্বার্থান্বেষী ভোগ লোভী সাম্রাজ্যবাদীরা আফ্রিকায় রাজত্ব করেছে, আফ্রিকার সাম্রাজ্য বিস্তার করেছে, সব ভক্ষণ করে আফ্রিকাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। এইভাবে মানবতার মর্মবাণী এখানে ধ্বনিত হয়েছে। আফ্রিকা গল্পে মানবতার মর্মবাণী এইভাবে ধ্বনিত হয়েছে। সারাংশ হলো, আফ্রিকা যেন সমুদ্র ভূখণ্ড আফ্রিকাকে পৃথক করেছে। আফ্রিকা একটি দেশ এবং এইখানে যেন সর্বস্ব ছিল সুখ, শান্তি, সম্পদ। কিন্তু একদল অর্থলোলুপ পিশাচ, অর্থাৎ একদল সাম্রাজ্যবাদী আফ্রিকাতে এসে তাদের সাম্রাজ্য বিস্তার করে লোভের আগ্রাসী লোভ দ্বারা আফ্রিকাকে সম্পূর্ণ শোষণ ভক্ষণ করে আফ্রিকাকে নিজেদের সাম্রাজ্য বিস্তার করে আফ্রিকাকে নিঃস্ব লিপ্ত করে দিয়েছে। আফ্রিকার মধ্যে যেন সেই মর্মবেদনা ধ্বনিত হয়েছে। আফ্রিকা যেন নিঃস্ব রিক্তভাবে নিঃসহায়ভাবে যেন সেই অত্যাচার, সেই শোষণকে নীরবে মর্মবেদনা দিয়ে সহ্য করেছে। যেন সেই স্বার্থান্বেষী সাম্রাজ্যবাদীরা সমগ্র আফ্রিকাকে একেবারে লুণ্ঠন করে নিঃসহায় করে নিঃশেষ করে দিয়েছে। কারা লোহার হাত করে নিয়ে এলো? সেই সাম্রাজ্যবাদীরাই যেন লোহার হাত করে নিয়ে এলো। আফ্রিকা গল্পের সারবস্তু নামকরণে তাৎপর্য লেখো। আফ্রিকাকে কেন্দ্র করে এই যে গল্পটি, বিষয়বস্তুটি প্রকাশিত হয়েছে, যেখানে আফ্রিকা একটি দেশ যাকে সমুদ্র যেন ভূখণ্ড থেকে পৃথক করেছে। আফ্রিকাকে সম্পূর্ণ একটি ওই আফ্রিকা নিজের একটা সম্পদ, ঐতিহ্যে ভরপুর দেশ। সেখানে একদল সাম্রাজ্যবাদী এসে আফ্রিকা রাজত্ব করে, তাদের সাম্রাজ্য বিস্তার করে আফ্রিকাকে নিঃসহায় নিঃসম্বল করে, তাদেরকে সেখানে শোষণ পীড়ন অত্যাচার করে লাঞ্ছিত করে আফ্রিকাকে যেন ভূপতিত করে দিয়েছে। আফ্রিকার মধ্যে এই দুঃসহ নীরব বেদনা হাহাকার রূপে প্রকাশ পেয়েছে। এই লুণ্ঠন, এই লাঞ্ছনার প্রকাশ ফল যেন আফ্রিকা। তাহলে অভিষেকের নামকরণের সার্থকতা লেখো। মহাবাহু কে? মহাবাহু হলো মেঘনাদ। প্রমিতা হলো মেঘনাদের স্ত্রী। রাবণ চরিত্রে বিশেষণ করো। এখানে রাবণ একজন স্নেহশীল পিতা, প্রিয় পুত্র, বীরবাহুর মৃত্যুতে শোকপরায়ণ এক পিতা রূপে এখানে রাবণকে প্রকাশ পায়, যিনি যুদ্ধ করে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে যুদ্ধযাত্রায় রত হয়েছেন। অভিষেক গল্পের সারবস্তু লেখো। অভিষেক গল্পে হচ্ছে বীরবাহুর মৃত্যুতে যখন রাবণ শোকাহত, সেই সময় মেঘনাদ যখন প্রমোদ কাননে বিলাসে রত, সেই সময় যেন দেবী লক্ষ্মী তার ধাত্রীমাতা ছদ্মবেশে এখানে গিয়ে মেঘনাদকে বলছেন যে বীরবাহুর মৃত্যু হয়েছে। তখন মেঘনাদ বলছেন যে বীরবাহুর মৃত্যু হয়েছে, রাবণ যেখানে যুদ্ধতে প্রস্তুতি নিচ্ছেন সেখানে তিনি এইভাবে আমোদে রত হয়েছেন, তাই তিনি নিজেকে ধিক্কার জানাচ্ছেন, তিনিও যাবেন যুদ্ধযাত্রার প্রস্তুতি নিতে। অর্থাৎ যে রামচন্দ্রকে তিনি তীরের আঘাতে আহত করেছেন, সে কিভাবে বীরবাহুকে মেরে ফেলল। প্রমীলা হলো এখানে লক্ষ্মী দেবী ধাত্রীমাতার রূপে মেঘনাদকে এসে বলেছে। অভিষেকের নামকরণের সার্থকতা হলো, এখানে অভিষেকে মেঘনাদকে কেন্দ্র করে যে মহাবাহু, সে মেঘনাদ এখানে বীরবাহুর মৃত্যুতে যেখানে রাবণ যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত নিচ্ছেন, সেখানে মেঘনাদ নন্দন কাননে বিলাসে রত। যখন দেবী লক্ষ্মী তাকে জানালো যে বীরবাহুর মৃত্যু হয়েছে, তখন মেঘনাদ সেই নন্দন কানন ছেড়ে সব আমোদ প্রমোদ ছেড়ে তিনি
সেখানে যুদ্ধযাত্রা প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ যে রামচন্দ্রকে তিনি তীরের আঘাতে আহত করেছেন সে কিভাবে বিদেবাহুর মৃত্যুর কারণ হলো, আর এই সময় তিনি কিভাবে এখানে নন্দনকাননে প্রমোদে রত, তাই তিনি নিজেকে ধিক্কার জানাচ্ছেন। এখানে তারই অভিষেক যেন হচ্ছে, তাই তারই যেন এখানে মহাবাহু রূপে এবং যুবরাজ রূপে সেই মেঘনাদীকেই অভিষেক করা হচ্ছে, এমন ধরনের যেন এখানে একটা ভাবাত্ম প্রকাশ পেয়েছে। সিন্ধু তীরে কে লিখেছেন? সৈয়দ আলাওল। সিন্ধু তীরে কবিতায় পদ্মাবতী কে? পদ্মাবতী হলো পদ্মাবতী হলেন একজন রাজকন্যা এবং তিনি একজন রাজরানী। পঞ্চকন্যা কাদের বলা হয়েছে? পদ্মাবতী এবং তার সখীদেরকে পঞ্চকন্যা বলা হয়েছে। সমুদ্রকন্যা কে? সমুদ্রকন্যা পদ্মা, সে কাদের চেতনা কিভাবে ফিরিয়ে আনলো? সমুদ্রকন্যা পদ্মা এই পঞ্চকন্যা পদ্মাবতী এবং তার সখীদের চেতনায় ফিরিয়ে আনলো তার তন্ত্রমন্ত্র ও মহা ঔষধি দ্বারা। সমুদ্র তীরে কবিতার বিষয়বস্তু দেখো। সমুদ্র তীরে হলো সমুদ্র তীরে একটি বড় অট্টালিকায় যেখানে পদ্মা সমুদ্রকন্যা থাকে এবং তার নিজের যে নন্দনকাননে সেখানে সে সখীদের সাথে সে ঘুরতে আসে। সে সকালবেলা এসে সে দেখে যে সেখানে পঞ্চকন্যা যেন চেতনা হারিয়ে রয়েছে, পঞ্চকন্যা চেতনা হারিয়ে আছে, তাই সে পঞ্চকন্যাকে চেতনায় ফিরিয়ে আনে মহা ঔষধি তন্ত্রমন্ত্র দিয়ে। এবং সে জানতে তার মনে হয় যে ইন্দ্র কোনো বিদ্যাধরী অপ্সরা যেন এখানে এসে অভিশপ্ত হয়ে এসেছে এবং সমুদ্রের ঝড়ে যেন সেটা চেতনা হারিয়েছে। পুরোল্লাস কবিতায় বিষয়বস্তু নামকরণের সার্থকতা লেখো। পুরোল্লাস কবিতায় হলো যেন স্বাধীনতা শেষ, পরাধীনতার শেষ সূর্য অস্ত যাচ্ছে এবং স্বাধীনতা আগত, এই স্বাধীনতাকে আহ্বান জানানো হয়েছে যেন স্বাধীনতার বিজয় ঘণ্টা যেন আসন্ন এবং পরাধীনতা যত গ্লানি অন্ধকার, যত আক্রোশ এবং যত শোষণ অত্যাচার পীড়ন লুণ্ঠন সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে, সব কিছু যেন পরাধীনতায় সূর্যের সাথে সব কিছু অস্ত যাচ্ছে, নতুন সূর্যের সাথে আসন্ন বিজয় সুখ, অর্থাৎ ইংরেজহীন স্বাধীন ভারতের যেন আগমন হচ্ছে। সেই ভারত এক অন্যরকম ভারত, যে ভারত সুখ শান্তিতে ভরা, স্বাধীনতায় ভরপুর, উচ্ছ্বাস আনন্দে ভরপুর এক সুন্দর ভারত, যেখানে অত্যাচার শোষণ পীড়ন থেকে মুক্ত এক সুন্দর ইংরেজহীন আলোময় এক সকাল যেন ফিরে আসছে। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ, এই প্রবন্ধের বিষয়বস্তু লেখো। হারিয়ে যাওয়া কালি কলম বাংলা ভাষার বিজ্ঞান। তাহলে হারিয়ে যাওয়া কালি কলম, যে কালি কলমকে আগে মানুষ লিখতো, কালি কলমের সাহায্যে লিখতো, এখন সেটা হারিয়ে গেছে, কারণ বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার মানুষের সামনে এসেছে, ফলে মানুষ এখন পেন দিয়ে লেখে এবং সে কালি কলমে চুবিয়ে মানুষ আর ওইভাবে আর লিখতে পছন্দ করে না। কারণ যতই যুগের বিজ্ঞানে যতই নতুন নতুন আবিষ্কার হচ্ছে, যতই সভ্যতার উন্নতি হচ্ছে, তত মানুষের সব কিছুর উন্নতি হচ্ছে, তাই মানুষ আর ওইভাবে লিখতে এখন আর অভ্যস্ত নয়, ওইভাবে কালি কলমে মানুষ আর লেখে না। মানুষ এখন ভালো ভালো পেন দিয়ে কলম দিয়ে সে এখন তার নিজের সব কিছুই প্রয়োজনীয় লেখাগুলি সে লিখতে পছন্দ করে। এখানে আমি এই প্রবন্ধগুলো কিছু হিন্টস দিচ্ছি, তোমরা আর বড় করে লিখবে। এখানে আরেকটি প্রবন্ধ হলো বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলা ভাষার বিজ্ঞান, বাংলা ভাষার বিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেরা একটু চেষ্টা করো, আমি তোমাদেরকে অন্য একটা বলছি। সিরাজদৌল্লা নাটক। সিরাজদৌল্লা নাটক হলো শচীন্দ্রনাথ সেনগুপ্ত। সিরাজদৌল্লা কাদের কাছে কেন লজ্জিত? তিনি ফরাসিদের কাছে লজ্জিত, কারণ ফরাসিরা যে ইংরেজদের থেকে তার কাছে আশ্রয় নিয়েছিল, সেই ফরাসিদের জন্য তিনি কিছুই করতে পারছেন না। সিরাজদৌল্লা কাদের কাছে ক্ষমা চাইলেন? তিনি ফরাসিদের কাছে ক্ষমা চাইলেন। সিরাজদৌল্লা কাদের কাছে ভিক্ষা চান? তিনি ফরাসিদের কাছে ভিক্ষা চান। তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লা চরিত্র লেখো।
ইংরেজের ষড়যন্ত্রের কাছে সিরাজদৌল্লা যেন এক করুণ চরিত্র। সিরাজদৌল্লা ইংরেজরা যখন কলকাতা দখল করে তারপরেই সিরাজদৌল্লা আবার কলকাতা এসে ইংরেজদের থেকে তা পুনরুদ্ধার করেন, কিন্তু ইংরেজদের ষড়যন্ত্রের কাছে শেষ পর্যন্ত তিনি যুদ্ধ না করে তাদের সাথে সন্ধি করার সিদ্ধান্ত নেন এবং সেটা আলীগড়ের সন্ধি নামে পরিচিত। এখানে সিরাজদৌল্লা এক করুণ চরিত্র। তিনি প্রজার বৎসল বটে, প্রজাদের ভালোর জন্য তিনি সব কিছু মানে প্রজাদের ভালোর ব্যবস্থা করতেন এবং তিনি চাননি যে বাংলা বিভক্ত হয়ে যাক। তিনি এক অখণ্ড বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন, যেখানে তিনি বাংলাকে ইংরেজদের কবল মুক্ত করে স্বাধীন বাংলা নবাব হতে চেয়েছিলেন। এখানে তার দেশত্ববোধক প্রেমকেও জাগরিত হয় এবং ফরাসিদের প্রতি তার প্রীতি আর বন্ধুত্বপূর্ণ মনোভাবও জাগরিত হয়। কোনি কোনি হচ্ছে লিখেছেন মতি নন্দী। এখানে কোনি একটি এখানে সিনেমাও হয়েছিল। কোনি গল্পটি হলো একটি বস্তি এলাকার একটি মেয়ে, সে সাঁতারে খুবই পারদর্শী এবং কিন্তু সে ঠিকমতো সুযোগ পাচ্ছে না, কারণ তার নিত্য দৈনন্দিন দুঃখের অর্থনৈতিক মন্দার কারণে, অর্থনৈতিক দুর্দশার কারণে সে সাঁতারে সেইভাবে নাম করতে পারছে না। কিন্তু সে একজন সাঁতারু, যে সাঁতার শেখানোর জন্যে মরিয়া। সে এরকম দরিদ্র একটি মেয়েকে সাঁতার শেখাতে চায়। এইভাবে সে কোনি ফাইট বলে তাকে উৎসাহিত করে, তাকে সাঁতারে বিভিন্নভাবে উৎসাহিত করে তাকে ভালোভাবে সাঁতারু করার প্রতিজ্ঞা নেয়। এভাবে সৌমিত্র চট্টোপাধ্যায় এই অভিনয়টি করেছিল, যেখানে সে একটি বস্তি এলাকার মেয়ে কোনিকে সে সাঁতারে পারদর্শী করে এবং বেঙ্গল চ্যাম্পিয়ন করে তোলে। এইভাবে কোনি উপন্যাসে, যেহেতু কোনিকে এটি বস্তি এলাকার একটি দরিদ্র ঘরের মেয়ে কোনিকে কেন্দ্র করে এই উপন্যাসটি লেখা হয়েছে। এখানে কোনি তার নিদারুণ দক্ষতার দ্বারা একটি সাঁতারু দলে যোগ দেয় এবং সে খুবই গরিব, অভাবী ঘরের মেয়ে, বস্তি এলাকার মেয়ে, কিন্তু তার সাঁতারে নিদারুণ অভিজ্ঞতার জন্য সে ধীরে ধীরে সাঁতারে তার খুবই নাম হয় এবং সে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়। চারিদিকে সাঁতারেতে সে খুবই দক্ষ পারদর্শিতার পরিচয় দেয়। তাই এখানে তার নামকরণটি, কোনি নামকরণটি এখানে সার্থকতার পরিচয় মেলে। কোনির পারিবারিক জীবনে পরিচয় দাও। কোনি পারিবারিক জীবনে তার মা, ভাই তারা খুবই দরিদ্র ছিল। তাদের জীবনে কোনো রকম অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ছিল না। খুব অভাব দারিদ্র্যের মধ্যে কোনির জীবন, তার পারিবারিক জীবনে সে অতিবাহিত করে। কোনি ও ক্ষিতীশ একে অপরের পরিপূরক আলোচনা করো। এখানে ক্ষিতীশ হলো একজন শিক্ষক, সাঁতার শেখায়। তিনি সে কোনির মতো একজন দরিদ্র ঘরের মেয়েকে, যার মধ্যে সাঁতারু হওয়ার প্রতিভা আছে কিন্তু সে ঠিকমতো সুযোগ পাচ্ছে না। এখানে ক্ষিতীশ যে অভিনয় করেছিল সৌমিত্র, সে অভিনয় করেছিল কোনিকে ধীরে ধীরে তার সাঁতারুর পারদর্শিতা তাকে সহযোগিতা করে এবং কোনিকে বিভিন্নভাবে সাঁতারুতে দক্ষ করে তোলে এবং ফলে কোনি খুবই দক্ষ হয়ে যায় এবং সে বেঙ্গল চ্যাম্পিয়নও হয়ে যায়। এটি হলো কোনি উপন্যাসের সম্পূর্ণ সারবস্তু, যে কোনি একটি দরিদ্র ঘরের মেয়ে, সে খুবই সাঁতারে পারদর্শী হয় এবং তার নিদারুণ অভিজ্ঞতার মাধ্যমে সে সাঁতারুতে পারদর্শী হয় এবং তার মধ্যে যে প্রতিভা ছিল সুপ্ত, সেই প্রতিভা ধীরে ধীরে প্রকাশ পায়। সে ধীরে ধীরে সাঁতারুতে খুবই পারদর্শী হয়ে যায় এবং এখানে ক্ষিতীশের সহযোগিতায় এবং উৎসাহে সে সাঁতারুতে এতই পারদর্শী হয়ে যায় যে সে বেঙ্গল চ্যাম্পিয়নও হয়ে যায় এবং এইভাবে তার ভিতরে সে সুপ্ত দক্ষতা ধীরে ধীরে তা প্রকাশিত হয় এবং বিকাশ লাভ করে। এখানেই শেষ করছি।